20,000 ভিসা প্রত্যাশীর পাসপোর্ট আটকে আছে বাংলাদেশের ইতালিয়ান দূতাবাসে। One in five application is accompanied by a problematic and irregular document. They don't get an appointment, but that is because the ceiling that we have put on the appointment system. And so আসসালামু আলাইকুম, তলি শিকদার চ্যানেলে সবাইকে স্বাগতম। অনেকদিন এসে কোনো আপডেট দেই না, আসলে কোনো আপডেট দেওয়াটা আমি পছন্দ করি না, আর আপডেট নাইও। আপডেট কি আপডেট, যে আপডেট দিলে আপনাদের কোনো উপকার হবে না এরকম কোনো আপডেট আমি দিতেও চাই না। তো এখন হয়তো আপডেট দেওয়ার একটু বিষয়বস্তু আসছে, সেই জন্য আপডেট দিতে আসলাম। গতকালকে আমাদের বিএফএস এর সামনে আমাদের দেশে যারা ইতালিয়ান নুলুস্তা জমা দিয়ে পয়সা আছেন তাদের একটা আন্দোলন ছিল। সেই আন্দোলনটা তারা করছে অনশন ধর্মঘট। এর আগেও তারা কয়েকটা আন্দোলন করছে, যেমন মানববন্ধন এবং স্মারকলিপি। তার চেয়ে একটু হার্ডলাইনে তারা অনশন ধর্মঘট করছে। আসলে যখন আন্দোলনকারীরা তাদের যে সমস্যার কথা বলার পরে যদি কোনো ফলাফল না পায়, তখন কিন্তু তারা আস্তে আস্তে হার্ডলাইনে যায়। তো যেটার ফলশ্রুতিতে তারা কিন্তু প্রথমে করলো মানববন্ধন, তারপরে করলো স্মারকলিপি, এরপরে তারা আবার কালকে করলো অনশন ধর্মঘট। এবং প্রত্যেকটা মানুষের কিন্তু তার প্রতি যদি ইনজাস্টিস হয় সেটার বিরুদ্ধে আন্দোলন শান্তিপূর্ণভাবে আন্দোলন করার অধিকার রাখে। আন্দোলনটা এই জন্য যারা নীতি নির্ধারক আছে তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্যই তারা এই বিষয়টা করে। তো গতকালকে আন্দোলনটা অবশ্য আমাদের বিএফএস এর সামনে ব্যাপক নিরাপত্তা ছিল, তার মধ্যেই শান্তিপূর্ণভাবে আমাদের দেশে আবেদনকারীরা আন্দোলন করছে। আসলে আন্দোলনকারীরা আন্দোলন কিংবা অনশন ধর্মঘট করবে না কেন? তাদের যে এই যে বছরের পর বছর পাসপোর্ট গুলো আটকা রয়েছে, কিছু মানুষ মিডল ইস্ট, সিঙ্গাপুর, মালয়েশিয়া, অন্যান্য দেশে যারা কাজ করত, তাদের এই সোনার হরিণের পিছিয়ে দূরে তাদের ভাগ্যটারই একবারে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আমার মালয়েশিয়ার ভিসাও চলে গেছে অলরেডি। তো এই জন্যই তাদের এসে তাদের কথাবার্তা গুলো শোনার পরে কিন্তু যে কোনো মানুষের ভিতরটা কাঁদে উঠবে যে তাদের আসলে দুরবস্থা দেখে। কিন্তু এইটার সিদ্ধান্তটা কে নিবে কিন্তু ইটালি গভর্নমেন্ট যে নিবে, সেটা আমাদের দেশের যারা নীতি নির্ধারক আছে, আমাদের দেশের গভর্নমেন্টের যে এই বিষয়ে যারা নীতি নির্ধারক আছে, তারা অবশ্যই আগে কয়েকবার যোগাযোগ করছে। আমাদের মন্ত্রিসভা যোগাযোগ করছে, প্রবাসী কল্যাণ মন্ত্রী যোগাযোগ করছে, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব যোগাযোগ করছে, কিন্তু তারপরেও কিন্তু এই সমস্যাটা সমাধান হইতেছে না। আমাদের অ্যাম্বাসেডার সাহেব 2-3 দিন আগে 71 টিভির একটা সাক্ষাৎকার দিয়েছিল। সে বলছিল যে আমাদের দেশের আবেদনকারী যারা আছে, যারা নুলুস্তা জমা দিয়েছেন, তাদের মধ্যে 20,000 ফাইল জমা আছে, আটকা আছে। তো আমি কিন্তু 2-3 মাস আগে আমার একটা কন্টেন্টে বলছিলাম যে 15 থেকে 17,000 ফাইল আটকা আছে। তখন আমার এই কথাটাকে নিয়ে কেউ বলছে, অ্যাম্বাসেডার সাহেব বলছে, ওই অমুকে বলছে 1 লাখ ফাইল আটকা আছে, 1 লাখের বেশি ফাইল। কিন্তু দেখেন আমি কিন্তু কিছুটা যাই না বুঝা এবং বিতর্কত খবর নিয়েই আমি কন্টেন্টে বলার চেষ্টা করি, নাইলে কিন্তু একটা মিথ্যা কথা বলা, একটা মিথ্যা ডাকতে কিন্তু অনেক মিথ্যা বলা লাগে। যেমন তখন কিন্তু তারা বলছে, আমাদের কন্টেন্ট ক্রিয়েটাররা কয়েকজন বলছে যে লক্ষ ফাইল আটকা আছে। তো এখন কিন্তু দেখেন আমাদের অ্যাম্বাসেডার সাহেব নিজের মুখে বলে দিয়েছে 20,000 ফাইল জমা আছে। এছাড়াও কিন্তু বিএফএস গ্লোবালও কিন্তু তারা জানাইতে পারে যে কত হাজার ফাইল, একদম একুরেট হিসাব বলতে পারবে, 1-2টা ফাইল ওইদিক ওদিক হবে না। তারাও কিন্তু জানাইতে পারে যে কত হাজার ফাইল আটকা আছে। কেন তারা জানাবে কেমনে? তারা ফাইল রিসিভ করে, তারা ফাইল ডেলিভারি করে। তো তাদের কাছে হিসাব আছে, তাদের সর্বোচ্চ আধা ঘন্টার বিষয় যে কত ফাইল আটকা আছে সেটা তারা বাইর করতে পারে। কিন্তু তারা যেটা কেন করে না? তারা তো একটু স্বচ্ছতাভাবে চললেই তো ভালো। আমাদের অ্যাম্বাসেডার সাহেব পরশুদিন যে কথাগুলো বলছে, তার সদিচ্ছার কথা বলছে যে আসলে 5টার মধ্যে একটা ফাইল তাদের কাছে জাল মনে হয়েছে এবং তারা এটা যাচাই বাছাই করে দেখছে যে এটা জাল। আমার কাছে লাগতেছে একটা না, আমার কাছে লাগতেছে আরো বেশি ফাইল তারা রিজেক্ট করছে। ওই আরো বেশি অনুপাতের হারের ফাইল তারা রিজেক্ট করছে। কারণ গত যে রিজেক্টের যে পরিমাণ, যেমন যদি 50টা ফাইল ডেলিভারি হয় ওয়ার্ক ভিসায়, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে 5-6 জন
ভিসা পাইছে, তাইলে কি একজনের ফাইল 5 জনের মধ্যে কি একজনের ফাইল কি রিজেক্ট তারা জাল পাইছে? না, আরো বেশি। আর কিছুদিন আগে কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটাররা দেখছি যে তারা বলছে যে আজকে ঝড়ের মতো ভিসা হইছে, আজকে সবাই ভিসা পেলো, এরকম ডেলি ডেলি কন্টেন্ট ক্রিয়েট করছে। তারপর লেখছে ভিসার ধামাকা লেগে গেল, আজকে থেকে ভিসা রিজেক্ট হবে না। আজকে তারা কই? আজকে কিন্তু দেখেন ভিসার রিজেক্টের হার আগের চাইতেও বেশি হয়েছে, রিজেক্টের হার বাড়ছে। তো আজকে তারা কই? আমি কিন্তু প্রথম থেকে বলে আসতেছিলাম যে ভিসা রিজেক্টের হার আগের মতোই থাকবে, দুই একটা ভিসা পাবে। ফ্যামিলি ভিসা, তারা ফ্যামিলি ভিসা টাইনা নিয়ে আসে। এর মধ্যে ফ্যামিলি ভিসা কি আর ওয়ার্ক ভিসার এক জিনিস হইলো? এই কথাটা কিন্তু আমি সবসময় বলে আসতেছি। তো এই যে ভুয়া কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা আন্দাগন্দা, আবার কিন্তু কিছু কন্টেন্ট ক্রিয়েটার চালু হয়ে গেছে গা তারা। আচ্ছা, আমি যারা আবেদন করে বসে আছে তাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলতেছি যে এগো আমাদের ভিডিও দেখে আপনাদের লাভটা কি হয়েছে? আমাদের কাজ হলো আপনাদের কিছু সংবাদ পরিবেশন করা, যাতে আপনাদের কিছু উপকার হয়। আমি যদি না যাই না বুঝে সংবাদ পরিবেশন করি, তাহলে আপনাদের কোনো উপকার হইব? আপনাদের অপকার ছাড়া কোনো উপকার হইব না। আপনারা ওই জিনিসটা মনের ভিতরে ধারণ করে বসে থাকবেন। কারণ কি জানেন? কারণ আপনারা কিন্তু আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের বিশ্বাস করেন, আর আমরা এই বিশ্বাসটা নিয়ে খেলি। গত 4-5 দিন আগে ইতালির মাননীয় প্রধানমন্ত্রী জর্জা মেলানি বাংলাদেশের বিষয়ে একটা স্পেসিফিক একটা কথা বলছে যে আমাদের দেশের যে শ্রম ভিসা সেটা লেনদেন হয়, বেচা কেনা হয়। আচ্ছা, জর্জা মেলানি কোনো ভুল কথা বলছে? যদি বলেন যে জর্জা মেলানি ভুল কথা বলছে, তাহলে আমি আর এই বিষয়ে কোনোদিন কোনো কথা বলবো না। জর্জা মেলানি একদম সঠিক কথা বলছে, এবং সেই কথা পাইলো কই? সে কোন পর্যায়ে রুট লেভেল থেকে এই সংবাদ দিছে? জর্জা মেলানি খবর জানলো কেমন? জর্জা মেলানি কিন্তু একটা অফিস আছে বাংলাদেশে, ইটালি এম্বাসি, এবং ইটালি এম্বাসি কিন্তু প্রত্যেক দিন বাংলাদেশের যাবতীয় খবরাখবর কিন্তু প্রত্যেক দিনে প্রতিবেদন ইটালি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায় দেয়। তাইলে জর্জা মেলানি রুট লেভেলের যে এই যে ভিসা, এই যে শ্রম ভিসা যে কেনা বেচা হয়, সেটার একদম পরিমাণ সহ, যে সিজনালে কয় টাকা লাগে, স্পন্সরে কয় টাকা লাগে, সেটা শুদ্ধ সে বলছে, একদম একুরেট ভাবে বলছে। এইটা তো জর্জা মেলানি তো একটা মিথ্যা কথা বলে নাই। দেখেন, এই যে আমাদের দেশ থেকে যারা ইতালি যায়, এইটা একসময় একটা প্রক্রিয়ার মধ্যে ছিল। প্রক্রিয়াটা কি ছিল জানেন? যে ওই দেশে যারা কষ্ট কইরা সাগর পাড়ি দিয়া কিংবা অন্যভাবে গেছে, স্পন্সর বিষয় গেছে, সিজনালে গেছে, তারা গিয়া মালিকদের কিংবা ওই দেশের যারা মালিক আছে, সিজনালের মালিক, স্পন্সরের মালিক, তাদেরকে রিকোয়েস্ট করতো, ভাই আমার একটা আত্মীয় আছে, আত্মীয়টারে তোমার কাজে আইনা লাগাইলে তোমারও উপকার হবে, তারও উপকার হবে। এইটা এক সময় ছিল তরিকা, তখন কিন্তু টাকা খুব সামান্য লাগতো। কিন্তু পরবর্তী পর্যায়ে এই জিনিসটারে দালালি হিসেবে নিয়ে গেছে। আমার কথা ঠিক না বেঠিক, এরা আপনাদের কাছে বিচার দিয়ে দিলাম। এই দালালি হিসেবে নিয়ে গেছে যে সিজনালে এখন লাগে 10,000 ইউরো, স্পন্সরে লাগে 15,000 ইউরো। আবার সিজনালে যারা ওই দেশে যায় গিয়া 20% সিজনালে কাজ করে, বাকি 80% এদিক ওদিক জায়গা, এবং তাদের কাগজ করতে নেয় আবার 5,000 ইউরো। আমি একদম জেনুইন কথা বলতেছি, আপনারা এটা চেক করে দেখবেন। ইটালি যারা কাজ করে এইসব, তো এই সিজনাল কিন্তু একসময় আমাদের দেশের জন্য বন্ধ হয়ে যাবে, কারণ ওই যে 20% সিজনাল আর বাকি অন্য কাজে লাগে যায় না। এবং তাহলে জর্জা মেলানি কথাগুলো যে বলছে এটা ঠিক বলছে। দেখেন, এই যে এখন যে প্রক্রিয়াটা চলে আসছে, দালালির প্রক্রিয়াটা, 10,000 ইউরো এবং 15,000 ইউরো, এই দালাল যারা আছে ইটালিতে, তাদের সাথে নতুন দালালও আছে যারা আবেদন করেও দালালি করছে। আমি কিন্তু সবসময় আবেদনের দালালির বিরুদ্ধে সোচ্চার ছিলাম। এর মধ্যে আমাদের কিছু কন্টেন্ট ক্রিয়েটাররাও কিন্তু জড়িত হয়ে গেছে, তারাও কিন্তু দালাল। কারণ দালাল ছোট হোক আর বড় হোক, আবেদনের দালাল হোক আর পাঠানোর দালাল হোক, দুয়ার মূল্য দেওয়ার দালাল হোক, সব দালাল সমান, ছোট হইতে পারে, বড় হইতে পারে। এই যে আমাদের কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা আজকে বড় কথা কইতে পারে না, যারা আবেদনের দালালিও করছে। এর মধ্যে আবার নতুন লাইভ বলেন আপডেট বলেন দিতেছে কিছু, তারা বলতেছে 25 সালের ফ্লুসিতে নাকি বাংলাদেশ আর পাবে না। একদম গুজব, ভুয়া কথা। 25 সালের ফ্লুসিতেও বাংলাদেশ আবেদন করতে পারবে, এবং এটা আপনারা নিয়ে কেউ বিচলিত হবেন না।
তো বিচলিত হবেন না, বিচলিত না হয়েও তো পারেন না, কারণ এমন দালালির মধ্যে পড়ে যান গা ভাই, আসলে কিছু বলারও নাই। যাক, এর মধ্যেও কিছু কিছু মানুষের কপালে আল্লাহ ভিসা লেখে, তারা জায়গা দেখেন। গত বছর আগস্ট মাসের আগে যারা নুলুসে জমা টমা দিছিলেন তারা কিন্তু শর্ট টাইমে চলে গেছেন। আর এরপরে থেকেই দেরি 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 কপাল পড়া শুরু হয়েছে, এরপরে থেকে কিন্তু কপাল পড়া শুরু হয়েছে। অনেকের উইথড্রর লেটার দিয়েও ঠিক মতো ফাইল ফেরত পাইতেছে না, এরকমও দু একজন আমার কাছে বলতেছে। আর ফ্যামিলি ভিসার যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা বিচলিত হবেন না। এত এত হাঙ্গামার মধ্যে আপনারা একটা টেনশন নিয়ে বসে আছেন, আপনারা সবাই ভিসা পাবেন যদি কাগজপত্র, এই কথা কিন্তু আমি বারবারই বলি, কাগজপত্রের সমস্যা না থাকলে আপনারা ভিসা পাই যাবেন ইনশাল্লাহ, এবং আপনারা আপনাদের প্রিয়জনের কাছে যেতে পারবেন ইনশাল্লাহ। কিছু ব্লগার আছে, আটকা ব্লগার আছে, যারা আপনাকে মাথাটারে নষ্ট করে। আপনারা মাথাটা নষ্ট করবেন না, কারণ আপনারও তো আল্লাহ জ্ঞান বুদ্ধি দিছে, আপনারাও জ্ঞান বুদ্ধি দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। কারো কথা, সব কথা বিশ্বাস করবেন না, আমার কথা বিশ্বাস করবেন না, কারণ আমিও আমার কথা যদি আপনার আমার কথাগুলো আপনারা বিচার বিশ্লেষণ করবেন যে এই বেটাটা কি কয়, হাসা কয় না মিশা কয়। 2023 সালের ডিসেম্বর মাসে যখন 23 সালের যে ফ্লুসিটা গেছে, সেইখানে আপনারা যারা আবেদন করছিলেন তাদের তো স্পন্সর এখন টুকটাক বাড়িতেছে, এবং 24 সালের সিজনাল এবং স্পন্সর যারা নুলুস্তা পাইতেছেন, আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করবেন। যারা পাবেন, যারা রিপ্লাই পাবেন তারা তো জমা দিয়ে দিবেন, ভিসা পাই যাবেন ইনশাল্লাহ। শতকরা 1000-2-4 জন হয়তো রিজেক্ট হইতে পারেন, তাও বিভিন্ন কারণে, যৌক্তিক কারণে আপনারা 2-1 জন রিজেক্ট হবেন, বাকি সবাই কিন্তু ভিসা পাবেন। আপনারা এটা নিয়ে অস্থিরতা হবেন না, কিন্তু আপনাদের মধ্যে কিন্তু অস্থিরতা সৃষ্টির একটা চেষ্টা চলতেছে, আমগম মতো মানুষটাই কিছু চেষ্টা করতেছে, আপনারা মাথা ঠান্ডা রাখবেন। যে সকল আবেদনকারী ভুয়া নুলুস্তার কারণে রিজেক্ট হয়েছেন, মানে গত আগস্ট মাসের পর থেকে প্রচুর পরিমাণে রিজেক্ট হয়েছেন ভুয়া নুলুস্তার কারণে। তো তাদের উদ্দেশ্যে বলতেছি যে দেখেন ভাই, জীবন তো আগায় নিয়ে যেতেই হবে। তো আপনারা যারা রিজেক্ট হবেন, এই সোনার হরিণের পিছনে না দৌড়াইয়া যদি অন্য লাইনেও আপনারা ট্রাই করতে পারেন, যেমন সার্বিয়া, নন সেনজেন বলতে একটা দেশ, কিন্তু বেতন ভালো, স্কিল লেভেল লাগবে। এরপরে আছে ক্রোয়েশিয়া এবং পোল্যান্ড, এই দুটো দেশে আপনারা ট্রাই করতে পারেন। বাংলাদেশ থেকে অনেক এজেন্ট যারা আছে এটা ব্যবস্থা করে, ভালো এজেন্ট যারা আছে তারা ব্যবস্থা করে, আপনারা এই লাইনে একটু চেষ্টা করতে পারেন। এছাড়া মিডিল ইস্ট ছাড়া আমাদের এশিয়া মহাদেশের মধ্যে, মিডিল ইস্ট তো ধরেন অনেকেই যায়, অনেকেই বাংলাদেশে প্রচুর মানুষ মিডিল ইস্টে আছে। এছাড়াও সিঙ্গাপুরে কিন্তু প্রচুর বাংলাদেশি আছে। আমি গত সপ্তাহে সিঙ্গাপুরে গেছিলাম, প্রচুর বাংলাদেশি দেখে আসছি। সেখানে কিন্তু বাংলাদেশি যা দেখে আসছি তারা কিন্তু মোটামুটি ভালোই আছে, তারা বেতনও ভালো পায়, যেমন 1500 থেকে 2000 সিঙ্গাপুরিয়ান ডলার বেতন পায়, এর বেশিও অনেকে পায়। যারা হোটেল লাইনে একটু অভিজ্ঞ আছে তারা একটু বেশিও পায়। তো আপনারা সিঙ্গাপুরও ট্রাই করতে পারেন। মালয়েশিয়া যেহেতু এখন আপাতত বন্ধ আছে, মালয়েশিয়া অবশ্য অনেকে আমাদের দেশ থেকে অনেকে টুরিস্ট বিষয় গিয়ে অবৈধ হয়ে কাজ করে, বা ধরা বলে দেশে চলে আসতে হয়। এই কয়েকটা দেশে আপনারা ট্রাই করতে পারেন। আজকে এই পর্যন্তই, তো দেখা হবে নতুন কোনো পর্বে, সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।